আপনার হাতে কি জাদু কাঠি এসছে যে আপনি 2 বছরের কাজ 2 মাসে করে দিচ্ছেন? আমি কৌতূহল বশত জানতে চাইছি, কি জাদু কাঠি আছে আপনার হাতে যে আপনি 2 বছরের কাজ 2 মাসে করে দিচ্ছেন? তাহলে কেন্দ্রীয় সরকারের যদি এত বড় মেকানিজম থাকে বা এই জাদুকাঠি থাকে, তাহলে বাংলার 4 বছরের বকেয়া পাওনা তো একদিনে ছেড়ে দেওয়া উচিত মানুষের কথা ভেবে। তা তো ছাড়ছেন না। এবং বিজেপির সহকারী সংস্থা হিসেবে যেভাবে আপনারা তাদের অঙ্গুলি হেলনে কাজ করছেন, আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাব অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান, অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, মানুষের প্রতিনিধি হিসেবে, যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে। গণেশ বাবু, দেশ ছেড়ে পালাবেন না। বিজেপি থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। অমিত শাহ থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো, জবাবদিহি মানুষের কাছে দিতে হবে। মানুষের জন্য কাজ করতে আপনারা বদ্ধপরিকর, কোনো রাজনৈতিক দলের জন্য নয়। কি বুঝলেন? কিছু বুঝলেন? আমি বলি আপনাদেরকে একটা কথা, যে আমাদের দেশের সব থেকে বড় সমস্যা হচ্ছে অশিক্ষিত রাজনৈতিকবিদ। এই জায়গায় যদি হিট করেন করবেন না, এইটা যদি আমরা পাল্টাতে পারি, আমরা শিক্ষিত পলিটিশিয়ানকে যদি আনতে পারি, তাহলে এই সমস্ত সমস্যা হয় না। অভিষেক ব্যানার্জি বিরাট বড় বড় লেকচার মেরেছেন, তার মধ্যে একটা লেকচার আমি আপনাদেরকে শুনিয়েছি। তার মধ্যে তিনি বলছেন যে কৌতূহল বশত বুঝতে পারছি না, আমি জানতে চাই যে কিভাবে যে প্রসেসটা 2 বছর ধরে করার কথা, 2002 সালের কথা মনে করি বলছেন, যে প্রসেস 2 বছর ধরে করার কথা এসআইআর, সেটা কিভাবে 2 মাসে করতে পারবেন? আমি কৌতূহল। তো আপনি যেহেতু কৌতূহল, এই উত্তরটা জ্ঞানেশ কুমারকে দিতে হবে না, এজ আ সাধারণ নাগরিক আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এক তো হচ্ছে যে ইন্টারনেটের যুগ, আমি এটা বলবো না। বলছি কি, প্রত্যেকটা ভোটারের না একটা করে কিউআর কোড থাকবে, যা আইডেন্টিফাই করবে যে সেই ভোটারটা কে, আর সেই কিউআর কোড সহিত সেটা প্রিন্ট হবে, যেটাকে ইনামোরেশন ফর্ম বলছে। প্রত্যেকটা ভোটার সেটা সাইন করবে। ডোর টু ডোর ভিজিট হচ্ছে, আর সেই ডোর টু ডোর ভিজিট করতে 1 মাস টাইম লাগবে। আর বিএলও না আকাশ থেকে টপকাবে না, বা এটা ভাববেন না যে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হওয়া, সে এসে প্রথমে ধরুন চারিদিকে চিনবে যে ওই লোককে, ওরম হয় না। বিএলও লোকাল লোক হয়, বিএলএরাও লোকাল লোকই হয়। তারা একে অপরের ফেস চেনে, এমনকি গোষ্ঠী চেনে, তো তাদেরকে চেনাতে হবে না। তো এই জোকারের মতো কোয়েশ্চেন আপনি করলেন, ফার্স্ট। সেকেন্ড জানাই, বকেয়ার কথা বলছেন অভিষেক ব্যানার্জি, ভাবা যায়। ওদিকে ডিএটা দিচ্ছেন না কেন? আদালত তো, আপনি যেটা বলছিলেন যে সুপ্রিম কোর্ট নাকি এগালে থাপ্পড় মেরেছে, আপনারা তো ডেলি থাপ্পড় খাচ্ছেন। তৃণমূল কংগ্রেস আদালতে ডেলি থাপ্পড় খাচ্ছে। তো থাপ্পড়ের উত্তরে বলি কি, কেন্দ্র তো সত্যি বকেয়া টাকা দেওয়া উচিত। তো আর বকেয়া টাকা যখন পাবেনি, তাহলে ডিএটা একটু ছেড়ে দিন না, আদালতের টাকাটাও একটু ছেড়ে দিন না। তখন আবার এটা অ্যাপিল করছে কেন রাজ্য সরকারের আইনজীবী, যে টাইম একটু বাড়িয়ে দেওয়া হোক, একটু সময় দেওয়া হোক। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট এবার আপনাদেরকে বলি। কি বললেন? ইসিআই কে ওয়ার্নিং দিচ্ছেন অভিষেক ব্যানার্জি। ওয়ার্নিং এর মধ্যে কি রয়েছে, যে ভাই সবসময় কিন্তু বিজেপি গভর্নমেন্ট থাকবে না, আপনি দেশ ছেড়ে পালালে যেখানে থাকবেন খুঁড়ে বের করবো। ভাবতে পারছেন যে অভিষেক ব্যানার্জি জ্ঞানেশ কুমারকে থ্রেট করছেন, যিনি নিজে একজন আইএএস অফিসার। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি আবার নিজে কোয়েশ্চেন করছেন যে আমার কাছে প্রচুর তথ্য আছে ওনার মেয়েকে, জামাইকে। কত নীচ রাজনীতি। আমি শুধু এটুকু বলবো যে ওনারা ডিএম, তারা ডিএম। আমি অভিষেক ব্যানার্জির এবিলিটি নিয়ে কোয়েশ্চেন করছি না, আমি শুধু বলছি যে ডিএম ঘুষ দিয়ে হওয়া যায় না, তারা ডিএম পোস্টে রয়েছে, আর কি করতে হয় সেটা প্রত্যেকটা মানুষ জানে। তো অভিষেক ব্যানার্জি এই সমস্ত বাচ্চাদের মতো রাজনীতি যতদিন চালাবেন, তাতে মনে হয় যে এই বয়সেও যদি এই রাজনীতি হয়, তাহলে কাজ যে আপনি কতটা রাজ্যের জন্য করবেন সেটা আমার জানা নেই। আর কেন তৃণমূল কংগ্রেসের একাংশ অভিষেক ব্যানার্জিকে অ্যাজ এ লিডার মেনে নিতে পারেন না? এই সমস্ত ঠুনকো থ্রেট আর চলে না। আমি আপনাদেরকে লজিক্যালি বলি, দেখুন অভিষেক ব্যানার্জির সাথে তো আমার কোনো শত্রুতা নেই। বেসিক ব্যাপারটা আমি আপনাদেরকে লজিক্যালি একটু বলি, যে কেন আমাদের রাজ্যে এসআইআর দরকার। সেটা জানতে গেলে আপনাদেরকে ইন্টারনাল সিকিউরিটি ডাইমেনশন বুঝতে হবে। যে ইন্টারনাল সিকিউরিটি ডাইমেনশন বোঝার জন্য, এটার জন্য যে কিভাবে ফেক ভোটার ন্যাশনাল সিকিউরিটির প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। বড় বড় বাতেল্লা মারছেন অভিষেক ব্যানার্জি আজকে ম্যাপ দেখে, ম্যাপ মুখস্থ করে এসেছিলেন।
ম্যাপ মুখস্থ করে এসে বোঝাচ্ছিলেন বাংলা বর্ডার, আসাম বর্ডার। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে ডেমোগ্রাফিক চেঞ্জেস যেটা আমাদের রাজ্যে হচ্ছে, এবং ইন্ডিয়া টুডে নিউজ অনুযায়ী আমি আপনাদেরকে বলছি যে আসাম আর বেঙ্গল বর্ডারকে রিপোর্ট করা হয়েছিল যে আসাম অ্যান্ড বেঙ্গল বর্ডার অন হাই অ্যালার্ট। এই রিপোর্ট করেছিল একটা রেপুটেড মিডিয়া, সেটা হচ্ছে ইন্ডিয়া টুডে, যেখানে এটা খবর ছিল যে ফেক কারেন্সি ধরা পড়েছে পশ্চিমবঙ্গের বর্ডার থেকে, যেখানে ফেক কারেন্সি নিয়ে এসেছিলেন আবু তাহের আলী বলে একজন। এবার ভাবুন, এই ব্যক্তি কি বলে যে আসামে কেন এসআইআর হচ্ছে না, একদম ইলজিক্যাল। মানে এই সমস্ত বোঝাতে আমার অবাক লাগে যে আসামে এনআরসি হয়েছিল, আপনাদের হিম্মত আছে আমাদের রাজ্যে এনআরসি করানোর? আপনারা পারবেন এনআরসি করাতে? সেখানে আসামে এনআরসি হয়েছিল যে এনআরসির জন্য সুপ্রিম কোর্টে মামলাটি পেন্ডিং রয়েছে, তো খুব স্বাভাবিকভাবে যে আসামে করানো যাবে না। কেন 12টি রাজ্যকে বেছে নেওয়া হয়েছে? কারণ সামনে ইলেকশন রয়েছে। আমাদের রাজ্যের কখনো স্কুল, কলেজ, কৃষি, আমি যাচ্ছি না সে সমস্ত ব্যাপারে, এগুলো বেসিক যেগুলো জানেন অভিষেক ব্যানার্জি মেবি জানেন, কিন্তু না জানার ভান করছিলেন মেবি। তো যাই হোক, আমাদের বেঙ্গলে কেন দরকার সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি, কিভাবে বুথ লেভেলের ভোটে এরা ইম্প্যাক্ট ফেলছে। প্রথম তো হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে এরকম ডেটা পাওয়া গেছে ফেক ভোটার আর রোহিঙ্গিয়া ভোটারদের, যেখানে 2216 কিলোমিটার আমরা বাংলাদেশের সাথে শেয়ার করছি, তার মধ্যে 1647 কিলোমিটার অনলি ফেন্সিং হয়েছে, আর 569-এ কোনো ফেন্সিং নেই। তার মানে সেখানে কিন্তু আমাদের জওয়ানরা সঠিকভাবে নজরদারি করতে পারে না। আর যত খারাপ কাজ হয়ে থাকে, সেটা আপনারা ড্রাগ স্মাগলিং বলতে পারেন, যেগুলো যত সমস্ত হিউম্যান র্যাকেট যত কিছু হয়ে থাকে, সমস্ত কিন্তু ওই এরিয়া থেকেই হয় যেখানে প্রপারলি ফেন্সিং করা নেই। আচ্ছা, এবার প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেম হচ্ছে যখন ইলিগাল মাইগ্রেন্ট অর্থাৎ অবৈধ বাংলাদেশিরা যখন আমাদের রাজ্যে চলে আসছে, তখন তারা আমাদের রাজ্যে এসে কেন বর্ডার এরিয়াতে যে সমস্ত গ্রাম রয়েছে সেখানে সঠিকভাবে পাহারাদারি করা যায় না, বা তারা কিভাবে স্মাগলিং ব্যাপারটা মেনে নেয়? এই কারণেই মেনে নেয় কারণ তাদের দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, ভারতের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তারা একটা সময় এসেছে আমাদের দেশে, এসে লোকাল লিডারের সাপোর্টে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে নিয়েছে। ধরুন সাপোজ একটা ফ্যামিলি এসেছে, ভোটার কার্ড, আধার কার্ড বানানোর জন্য তো এবার সেনাদের জন্য ধরা খুব মুশকিল যে তারা ঠিক না ভুল। বানানোর পর তারা ভারতের সমস্ত ফেসিলিটিস এনজয় করছে, এনজয় করার পর ভাবছে যে কোন ভিখারি মার্কা দেশে আমরা ছিলাম যেখানে কিছুই নেই। তখন তারা আরো ফ্যামিলি মেম্বারদেরকে ইনসিস্ট করছে যে বেটা তোমরাও চলে আসো, যার জন্য পুরো প্রসেসটা এত ইজি হয়। একটা ফ্যামিলি থেকে ইজিলি 10টা ফ্যামিলি হচ্ছে, 500টা ফ্যামিলি থেকে ইজিলি 1000টা ফ্যামিলি হচ্ছে। আর তারা পুরোপুরি এসে ডেমোগ্রাফি চেঞ্জ করাচ্ছে। চেঞ্জ কিভাবে করাচ্ছে? কোথাও না কোথাও তারা তো স্টে করছে, কোথাও না কোথাও তারা তো থাকছে, তারা ভোট দেওয়ার রাইট পাচ্ছে, তারা আধার কার্ড বানিয়ে নিচ্ছে। এর ফলে কি হচ্ছে? বুথ লেভেলে একটা বিরাট ইম্প্যাক্ট পড়ছে। ধরুন কোনো বুথে 2000টা ভোটার আছে, সেখানে ধরুন 500টা ফেক ভোটার আছে। তারা কি করতে পারে কি না করতে পারে, আমাদের রাজ্যে কোন সরকার দরকার কি না দরকার, তাদের কিন্তু ডেভেলপমেন্টে কোনো ইন্টারেস্ট নেই, কোনো লেনা দেনাই নেই। তাদের আমাদের রাজ্যে কি হচ্ছে, আমাদের দেশে কি হচ্ছে তার সাথে কোনো লেনা দেনা নেই, কিন্তু তারা ইম্প্যাক্ট ফেলছে। আর সেই ধীরে ধীরে একদম গ্রাউন্ড থেকে যে ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছে, সেটাই বড় সড়ো ভাবে ভোটে ইম্প্যাক্ট ফেলছে। আর কিছু কিছু রাজনৈতিকবিদ তারা ঠুনকো রাজনীতি করছে, যাদের কাছে মনে হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটি প্রবলেমটাকে কম্প্রোমাইজ করা উচিত, আর যেভাবে সত্তাতে টিকে রয়েছে অর্থাৎ চেয়ারে বসে রয়েছে, সেই চেয়ারেই যেন আমরা টিকে থাকি, যার জন্য এত নোংরা রাজনীতি করছে। নোংরা রাজনীতি করতে করতে আমাদের রাজ্য সরকার এমন জায়গায় পৌঁছে গেছে যে আজকে তো প্রদীপ কর যিনি মারা গেছেন তাকে নিয়ে পর্যন্ত রাজনীতি হয়ে গেল। সেটা বলার আগে আমি অভিষেক ব্যানার্জির আরেকটি কথা আপনাদেরকে মনে করাবো। ম্যাপ দেখিয়ে তিনি বলছিলেন যে মায়ানমার, এটা মনে হয় শিখিয়েছেন কেউ অভিষেক ব্যানার্জিকে, যে মায়ানমার থেকে নাকি কিছুতেই রোহিঙ্গা ভারতে আসতে পারে না, মানে পশ্চিমবঙ্গে তো আসতেই পারে না। মূর্খের মতো কথা বলেন অভিষেক ব্যানার্জি। মায়ানমার থেকে এত পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে, আর সেটা বাংলাদেশের গভর্নমেন্টের প্রবলেম ছিল। আপনারা প্রত্যেকে এটা জানেন যে কত মায়ানমার থেকে অলরেডি রোহিঙ্গা মুসলমান দেরকে তাড়ানো হচ্ছিল, এটা তো আপনারা জানেন। এটা একটা প্রবলেম ছিল, যারা পালিয়ে গিয়ে কোথায় যাচ্ছিল? বাংলাদেশে যাচ্ছিল। বাংলাদেশে যাওয়ার পর বুঝছিল যে এখানে তো অবস্থা আরো খারাপ, তখন তারা ইজিলি চেষ্টা করছিল ভারতে ঢোকার। এবং এরকম ভাবে কত রোহিঙ্গা আমাদের ভারতে অলরেডি ঢুকেছে, যাদের প্রমাণও পাওয়া গেছে, যাদের সম্পর্কে আমরা অলরেডি খবর পেয়েছি। অভিষেক ব্যানার্জি কিভাবে এই সমস্ত বেসলেস কথা বলেন আমি জানি না। ওই যে বললাম, আমাদের দেশে
এডুকেটেড পলিটিশিয়ানের ভীষণ দরকার, যারা অ্যাটলিস্ট ন্যাশনাল সিকিউরিটির সাথে কম্প্রোমাইজ করে না। আচ্ছা, আমাদের রাজ্যে এত নোংরা রাজনীতি চলে গেছে যেখানে প্রদীপ করকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। বলা হচ্ছে যে উনি নাকি এসআইআর কে নিয়ে ভীষণভাবে ঘাবড়ে গেছিলেন। ঘটনাটি হচ্ছে আগারপাড়া, উত্তর 24 পরগনার, যেখানে যখন এসআইআরটি ঘোষণা হয় সেই দিন থেকেই নাকি ওনার খুব শরীর খারাপ করতে লাগে। বয়স হচ্ছে 57 বছর, 57 ইয়ার্স ওল্ড। তিনি এসআইআর ঘোষণার পর শরীর খারাপ করে ফ্যামিলির কারোর সাথে কথা না বলে তিনি রাতারাতি নাকি নিজের ঘরে যান। পরের দিন সকালে যখন ভাইয়ের বউ ডাকেন তখন ঝুলন্ত দেহ পাওয়া যায়। এখানে একটা বিরাট বড় কোয়েশ্চেন রয়েছে, যাদের আসলে এসআইআর এর নাম বাদ যেতে পারে, যাদের ভয় পাওয়ার কথা, তাদের তো ওই ঝুলন্ত বডি পাওয়া যাচ্ছে না। প্রদীপ করের মতো ব্যক্তির কেন পাওয়া যাচ্ছে? আর যেটাকে নিয়ে ইনভেস্টিগেশন করতে গিয়ে পুলিশ আবার ডায়েরি পেয়ে যাচ্ছে। অন্যান্য ইনভেস্টিগেশনে পুলিশ ছেঁড়া ডায়েরি পায়, এখানে আবার সুইসাইড নোট পেয়ে যাচ্ছেন, যে নোটে লেখা থাকছে যে আমার মৃত্যুর জন্য নাকি এনআরসি দায়ী। এই লাইনটা মনে রাখবেন, আমি এটাকে নিয়ে আরো বলছি। আমার মৃত্যুর জন্য নাকি এনআরসি দায়ী। কে ব্যক্তি সুইসাইড করেছেন? যে ব্যক্তির নিজের ফ্যামিলি নেই, অর্থাৎ নিজের স্ত্রী বা বাচ্চা কেউই নেই, তিনি তার মানে ভাইয়ের ফ্যামিলিতে থাকেন, ভাইয়ের বউয়ের সঙ্গে থাকেন, উনি সুইসাইড করেছেন যেখানে ভয় পেয়েছেন। কিসের ভয়? ওনার বয়সে যখন 57, তার মানে 2002 সালের তো এসআইআর এ ওনার নাম ছিল, অস্বীকার করা যায় না। তার মানে ওনার ভয় পাওয়ার কোনো জায়গায় নেই। তারপরেও এটাকে হাতিয়ার বানিয়ে কিভাবে রাজনীতি করা হচ্ছে এবং বলা হচ্ছে যে সেখানে ব্যারাকপুরের পুলিশ কমিশনার পর্যন্ত নিজে গিয়ে পুরো বিষয়টাকে ইনভেস্টিগেট করেছেন। আর আমি তো বলবো এখানে কমিশনকে দায়ী করা হচ্ছে, এসআইআর এর জন্য মৃত্যু হয়েছে। এই সমস্ত ছেলে খেলার রাজনীতি বাংলার মানুষ সব বুঝতে পারছে। আর এই যে পুলিশ এখন এই কাজ করছে, মানে নোট পাওয়া যাচ্ছে, এটা অত্যন্ত হাস্যকর। এবং আমি তো বলতে পারি যে আমাদের রাজ্যে নাটক চলছে একরকম ভাবে। কিন্তু এর মাধ্যমে আমি এটাই বলবো যে যেহেতু এনআরসি দায়ী কথাটি যদি লিখে থাকেন আর এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে বলবো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি দায়ী। প্রদীপ করের মৃত্যুর জন্য তো আপনি দায়ী, কারণ এসআইআর মানে এনআরসি নয়, এসআইআর মানে এনআরসি নয়। আর আপনি তার মানে ফেক কথা বলে বলে মানুষের মাইন্ডে এটা গেঁথে দিয়েছেন যে এনআরসি হচ্ছে। আর যদিও এনআরসি যদি হয়েও থাকতো, তাও কিন্তু প্রদীপ করে মৃত্যুবরণ করার মতো কিছু হয়নি। অর্থাৎ আমি এটাই বলতে চাই যে পুরো বিষয়টার মধ্যে এত বড় ঝোল রয়েছে। পানিহাটির এটা ঘটনা, পানিহাটির কমিশনার বলছি, সরি, পানিহাটির কাউন্সিলরকে নিয়েও যে কত জল ঘোলা হয়েছিল আপনারা জানেন আরজিকর মামলা নিয়ে। তো পুরো বিষয়টাকে নিয়ে ইনভেস্টিগেশন করা দরকার। এটা অবাক ঘটনা যেটাকে নিয়ে রাজনীতি করা চলছে। তারপরেও আমি আপনাদেরকে জানিয়ে দিই যে সিইও অলরেডি জানিয়ে দিয়েছেন, আজকে যেহেতু সর্বদলীয় বৈঠক ছিল সেখানে সিইও অলরেডি জানিয়ে দিয়েছেন যে আমি ভাই পোস্ট অফিসের মতো কাজ করছি, আমার যেটা কাজ আমি সেটাই করছি। অভিষেক ব্যানার্জি নিজের মুখে আজকে স্বীকার করতে বাধ্য হলেন যে কোনো জেলা প্রশাসক ওনার কন্ট্রোলে নেই। আরে নেই তো, সেই কারণেই 527টা আমলার পরিবর্তন করে বোঝাতে হলো যে আমরা সেট আপ করছি, আমরা বিরাট কিছু সেট আপ করছি। আমি বলি কি যে সেট আপ আপনি করতেই পারেন, অনেকেই তৃণমূল ঘনিষ্ঠ হয়, কিন্তু কখনো না কখনো ওনাদের মেরুদণ্ড সোজাও হয়ে যায়, কারণ এত প্রেশার কেউ নিতে পারে না। সেখানে সিইও যিনিও কিন্তু স্টেট গভর্নমেন্টই কিন্তু নাম পাঠিয়েছেন মনোজ কুমার আগরওয়ালের। তিনি এখন জানিয়ে দিয়েছেন যে আমি ভাই পোস্ট অফিসের ভূমিকায় রয়েছি। আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যে 100% বৈধ ভোটারের নাম থাকবে, বাদ যাবে না। ভেরিফিকেশন ডোর টু ডোর 3 বার হচ্ছে, কিউআর কোড থাকছে, পরিষ্কারভাবে বলে দিয়েছেন আমার যেটা কাজ আমি সেটাই করব। আর যেভাবে মন্ত্রী অরূপ বিশ্বাস একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করেছিলেন, চিৎকার করে বললেন যে প্রচুর মানুষ ভয় আত্মহত্যা করছে। আরে কিসের ভয়? কিসের কি এমন ঘটে গেছে? কিছুই তো ঘটেনি। একটা এসআইআর একটা নর্মাল প্রসেস, যেটা আগেও হয়েছে এখনো হচ্ছে, যেটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস খামোখাই মুদ্দা বাড়াচ্ছে। তো সেই অরূপ বিশ্বাসের উত্তরে সিইও অলরেডি জানিয়ে দিয়েছেন যে আমি কোনো দায় নেব না, আমার কোনো দায় না, আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায় কাজ করছি, যা হবে আমি সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে জানাবো, আর ওখান থেকে যা রিপোর্ট আসবে আমি এখানে ইমপ্লিমেন্ট করবো। এসআইআর তো আমাদের রাজ্যে হবেই, কেউ আটকাতে পারবে না। যদি কেউ সুইসাইড করে, মৃত্যুবরণ করে, সেটাকে নিয়ে পলিটিক্স করার চেষ্টা করে, তাহলে তার দায় পলিটিক্যাল পার্টি তৃণমূল কংগ্রেসের যে গভর্নমেন্টে রয়েছেন তাকে তার দায় নিতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন দায় নেবে না তো কে অন্য কেউ ঠিকা নিয়ে? এটা পুরোপুরি একটা কনস্টিটিউশনাল প্রভিশন, যেটাকে জোর করে কালিমালিপ্ত করার চেষ্টা করছে অভিষেক ব্যানার্জি এবং অতি অবশ্যই মমতা ব্যানার্জি। মনোজ কুমার আগরওয়াল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এটা তো প্রথম হচ্ছে না, একদমই লাইন টু লাইন আমি আপনাদের সামনে তুলে ধরছি। বলছেন এটা তো প্রথম হচ্ছে না, ফলে এটা নিয়ে চিন্তা করার কিছু হয়নি। এটা একটা প্রকল্প যা জাতীয় নির্বাচন কমিশন দ্বারাই তদারকি করা হয়। এর আগে দেশে এমন হয়েছে, সম্প্রতি বিহারেও হয়েছে। তাই কেউ ভয় পাবেন না, আমি আবার রিপিট করছি, আপনারা ভয় পাবেন না। কিন্তু আমিও তথ্যের দিকেও নজর রাখছি যে যাদের আসলে আত্মহত্যা করার উচিত এসআইআর এর ভয়ে,
তাদের কোনো বডি বেরোচ্ছে না, তারা কোথাও ঝুলছে না। আমি চাইও না যে তারা ঝুলুক, সেটা অন্য কথা হলো, কিন্তু তাদের বডি বেরোচ্ছে না। যাদের বডি বেরোচ্ছে তাদের নাম কিন্তু 2002 এর SIR এ থাকারই কথা, তারপরেও তাদের বডি বেরোচ্ছে। মানে বুঝতে পারছেন যে আমাদের রাজ্যে কতটা নোংরা পলিটিক্স চলছে। বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।